আমার কেরিয়ার কিন্তু অ্যাজ এ সিইও শুরু হয়েছে ক্রাইসিস দিয়ে। ছেলেবেলায় অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছে যে আমার জবটা থাকবে কিনা। চ্যালেঞ্জে কোথাও নাই এটা বলা যাবে না। আমি সবসময় শেখার মধ্যে থাকি। কি হারিয়েছেন? সিম্পলিসিটি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসটিপিডি টক শো পাওয়ার্ড বাই সেন্ট্রিস নেশন। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে গ্রামীণফোন বাংলাদেশের প্রথম হোমগ্রোন সিইও ইয়াসির আজমান ভাই। ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য। একটু প্রথম কোশ্চেন করি, কারণ আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলতে চাই এবং আমি চাই আসলে আপনার যে ইতিহাসটা সেটা মানুষজন জানুক এবং আপনাকে দেখে আসলে মানুষজন ইন্সপায়ার্ড হোক। আমি শুনেছিলাম আপনারা বিএটিতে 3 জন কলিগ ছিলেন এবং 3 জন 3টে এমএনসির সিইও হিসেবে গেছেন। এটা কিভাবে সম্ভব হলো? অনেক ধন্যবাদ মিস্টার সুবাইল অ্যান্ড সেন্টার ফর সায়েন্স টেক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। বিএটিতে আমরা 3 জন না, আমরা আসলে অনেকে ছিলাম। আচ্ছা, তার মধ্যে আমরা সমসাময়িক একই সময়ে আসলে 3 জন জয়েন করি। আমরা সবাই 92 ইন্টারমিডিয়েট ব্যাচ, বাট আমরা এক স্কুলের না। ওরা 2 জন ছিল সেন্ট জোসেফ, আমি কাকুলি হাই স্কুল। ওরা আইবি থেকে বিবিএ করা, আমি আইবি থেকে এমবিএ করা, বাট আমরা 3 জনই গ্রামীণ ব্রিটিশ আমেরিকান টবেকো, আপনি যেটা বললেন, ওখানে সেলসে কাজ করেছি। এবং একটা পর্যায়ে আমি বলবো যে আমরা 3 জনই একই সময়ে সিইও হিসেবে 3টা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলাম। ইন্সপায়ারিং এটা আসলে। একজন দেশের বাইরে চলে গেছে এখন, আরেকজন দেশে আছে, নিজে বিভিন্ন কিছু করছে। নামগুলো একটু বলে দেন তাহলে। সেজার মনিম ব্রিটিশ আমেরিকান টবেকোতে প্রায় 10 বছর, আমার মনে হয় 10 বছরেরও বেশি ও ম্যানেজিং ডাইরেক্টর ছিল। জাবেদ আক্তার প্রায় 3 years প্লাস কান্ট্রি ম্যানেজিং ডাইরেক্টর ছিল ইউনিলিভার। আমি গ্রামীণফোনে আছি 7 বছর হলো চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। আমরা একই ব্যাচের ইন্টারমিডিয়েট, আমরা একই সময়ে 3 জনই সেলসে ব্রিটিশ আমেরিকান টবেকো থেকে কাজ শুরু করেছিলাম। তাহলে এটা কিন্তু সেলসে যারা আছে তাদের জন্য ইন্সপিরেশন। তো আপনি যখন সেলসে জয়েন করলেন তখন কি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, বিএটি তো মোস্টলি সব ডিস্ট্রিবিউশন চ্যানেল হয়ে যায়, সো তখন কি আপনি চিন্তা করেছিলেন যে আমি এই কোম্পানি একটা ভালো বাংলাদেশের লিডিং এমএনসি সিইও হিসেবে যাব? কখনোই না আসলে। আমি ওই সময় ছিলাম ওই কোম্পানিতে, ওইটা বলা হতো টেরিটরি অফিসার। টেরিটরি অফিসার চাঁদপুর থেকে আমার কেরিয়ার শুরু। আর এখন যে কোম্পানিতে সিইও হিসেবে আছে এটা হচ্ছে একটা টেকনোলজি কোম্পানি, গ্রামীণফোন। দেন ওইটা কখনোই চিন্তা ওইভাবে হয়নি আসলে। ওইভাবে কারো কেরিয়ার ডেভেলপ হয় কিনা আমি জানি না। আমার কেন জানি মনে হয় যদি কেউ মনে করে যে আমি ডাক্তার হব, সে হয়তো আসলে পড়াশোনা করে ডাক্তারি লাইনে যেতে পারে। কেউ মনে করে আমি ইঞ্জিনিয়ার হব, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারি। আমি বিজনেস করতে চাই, বিজনেস লাইনে যেতে পারি। বাট কেউ একটা অর্গানাইজেশনে মনে করবে যে আমি শুরু করে আমি সিইও হব, আমার মনে হয় যে এটা ওইভাবে আসলে হয় না। বাট একটা রোলে আপনার রেসপন্সিবিলিটি ঠিকমতো যদি আপনার প্লে করে থাকেন, তাহলে নেক্সট রোলের জন্য আসলে ডোরটা ওপেন হয়ে যায়। এভাবে আপনি একটা থেকে আরেকটাতে যান। এর মাঝখানে আরো অনেক কিছুই আছে। তো আপনি যে এই কথাটা বলে শুরু করেছেন যে সেলসে এই সময় মনে করতাম কিনা, এখন যদি পিছন ফিরে তাকাই মনে হবে দ্যাট ওয়াজ ব্লেসিংস টু কাম টু দিস পজিশন। বিকজ সেলস ক্যারিয়ার ডিস্ট্রিবিউশনে আসলে আপনি একটা লিডারশিপ রোল একদম বিগিনিংয়ে, আপনার আন্ডারে সেলস এক্সিকিউটিভরা আছে, আপনি হাজারো দোকানদারের সাথে কথা বলেন, তাদের বিজনেস সম্বন্ধে বুঝাতে। সো ওই সময়ে এই যে ছোট ছোট রিটেলারদেরকে রেসপেক্ট করতে শেখা, তাদের সাথে তো কাজ করতে হতো, তাদেরকে দিয়ে আমার প্রোডাক্ট সেল করাতে হতো, তাদের পেইন পয়েন্টগুলো বুঝতে পারা, তারা কেন আসলে, আমি অনেক সময় উদাহরণ হিসেবে বলি, আমি এখানে শর্টকাট করবো এখন, তারা কেন কলা সবসময় একদম মাঝে সামনে ঝুলিয়ে রাখতো, বা ডিমটা কেন ওই জায়গায় থাকতো, কারণ কলাটা পচে যায়, রাইট? আর ডিমটা একজন দেখলে খাঁচা থেকে নিয়ে নেয়। এই যে নলেজগুলা এদের কাছ থেকে শিখতে পারা, বা ওদের তো কোনো ইআরপি সিস্টেম নাই না, কিন্তু ওদেরকে 1 ছটাক আলু থেকে 1 ছটাক চিনি থেকে শুরু করে আপনি 500 বলেন আর 10 বলেন, ওরা টাক করে বলে দিবে কত টাকা দিতে হবে। হ্যাঁ, এই যে একটা লোক বসে থাকে একটা দোকানে, ছোট্ট একটা দোকান, সে কিন্তু ওই দোকানটার একজন সিইও। তাকে রেসপেক্ট করতে পারা ইজ এ লার্নিং। 10টা সেলস এক্সিকিউটিভ রান করতে পারা একটা লার্নিং, যার জন্য আমি বলি ওই শুরুটা আমার জন্য একটা ব্লেসিংস ছিল। এখানে আমার আরেকটা কোশ্চেন, অন্যদের জন্য যেটা বলি, যে আপনি যখন
মানে আমি একটা বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে যেমন শেজাদ মুনিম ভাইয়ের কথা বললেন, সো উনি হচ্ছেন আসলে যে টেরিটরি অফিসার হিসেবে জয়েন করে ওই ইয়ার এমডি পর্যন্ত হয়েছে বেতের। সো আমি বাংলাদেশে একটা কোম্পানির ক্ষেত্রে একবার বলছিলাম যে আমি যখন জয়েন করতেছি আমার অবভিয়াসলি আমি একজন জুনিয়রকেও যদি জয়েন করে সে তার অবশ্যই ক্যারিয়ার পাথ এমন হওয়া উচিত সে যেন ওই কোম্পানির সিও হিসেবে রিটায়ারমেন্টে যেতে পারে। সো বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু হচ্ছে যেটা করে এমন বেশি হায়ারার্কি রাখে, কেউ জয়েন করলে জীবনেও আসলে হচ্ছে ওই যে সিও হিসেবে রিটায়ারমেন্টে যাওয়ার একটা ড্রিম দেখতে পারে না। সেইটা নিয়ে কি আপনার কিছু বলার আছে, যেটা এমএনসি গুলোতে আমি দেখতে পাচ্ছি আছে অলরেডি? যে ডিফারেন্সটা আমি দেখতে পারি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি কি হয়, মাল্টিন্যাশনাল কোম্পানির গভর্নেন্সটা কিন্তু ওনার হিসেবে কেউ বোর্ডে বসে থাকে না, রাইট? ওনাদের রিপ্রেজেন্টেটিভরা থাকে, ম্যানেজমেন্ট অর্গানাইজেশনটাকে ইন্ডিপেন্ডেন্টলি রান করে। এরকম একটা সিচুয়েশনে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যদি সাস্টেইনেবল হতে হয় তাহলে দে নিড টু রাইড অন দ্য ট্যালেন্ট and they need to develop talent and they need to basically groom up the talents to take over নতুন নতুন বড় রোলগুলো। হ্যাঁ, আমাকে বা যদি আপনি বাকি যে দুজন সিইওর কথা বলা হলো, আমরা সবাই কিন্তু বিভিন্ন দেশে কাজ করে এসে বাংলাদেশে সিইও হয়েছি, রাইট? আমাদেরকে ওইভাবে গ্রুম করে তৈরি করা হয়েছে এবং আমরা কিন্তু শুধুমাত্র এই দেশের ছেলে দেখে সিইও হইনি, আমরা গ্লোবাল ক্যান্ডিডেটদের সাথে কম্পিট করে হয়েছি, তৈরি করা হয়েছে। যে জিনিসটা আমার মনে হয় বাংলাদেশে এখনো লোকাল যে বড় বড় বিজনেসগুলো আছে সেখানে এই গভর্নেন্সটা এবং এইভাবে ট্যালেন্ট ডেভেলপ করা, ট্যালেন্ট পাইপলাইন তৈরি করা এখনও ওই জায়গায় আসতে পারে নাই সবাই। কিছু কিছু অর্গানাইজেশন এসছে যার জন্য বিজনেসগুলো অনেক সময় সাস্টেইনেবল হচ্ছে না। হ্যাঁ, কেউ আসলে একটা পর্যায়ে নেক্সট জেনারেশন বা থার্ড জেনারেশনে এসে আর টিকে থাকতে পারছে না। যে জিনিসটা দরকার, better right governance, management to run independently the organization and value the talent because right people will take you to the right destination. So ওই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আপনি যখন এই টেরিটরি অফিসার হিসেবে ছিলেন এবং তারপর এখন যে আসছেন, তো এখানে হচ্ছে আপনার নিজের ক্ষেত্রে বলেন কোন গুণটা আপনাকে সব থেকে বেশি সাপোর্ট দিচ্ছে এবং এই পথে আপনি কোন জিনিসটা হারিয়েছেন বলে মনে করেন? কোন গুণটা খুব বেশি কাজে দিয়েছে বলবো যে আমি সবসময় শেখার মধ্যে থাকি। আচ্ছা, আমি কোনোদিনই ওই রকম হাইলি ট্যালেন্টেড কেউ ছিলাম না। আমার কমিউনিকেশন স্কিলও আমার যে খুব ভালো ছিল তা না, এখনও আমি বলি না যে অনেক ভালো। কিন্তু ধরেন আমার স্কুল ফ্রেন্ড ছিল, এখন ঢাকা ভার্সিটিতে সম্ভবত অ্যাসোসিয়েট প্রফেসর জার্নালিজম ডিপার্টমেন্টে, ওর কমিউনিকেশন স্কিল ভালো ছিল, ওর সাথে বসে আমি প্র্যাকটিস করতাম। হ্যাঁ, আমি কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে অথবা কোথাও কোনো একটা ভালো একটা জায়গায় প্রেজেন্টেশন করতে হবে, ওর সাথে বসে আমি প্র্যাকটিস করতাম। তো আমার একটা জিনিস ছিল, আই ওয়ান্ট টু লার্ন গুড থিংস ফ্রম পিপল। হ্যাঁ, সো আমি 10টা মানুষ দেখলে 10টা মানুষের 5টা মানুষের যদি 5টা ভালো জিনিস থাকে এটা আমি শেখার চেষ্টা করি। তো সেকেন্ড পার্টটা কি ছিল? আপনি কি হারিয়েছেন? সিম্পলিসিটি, লাইফের সিম্পলিসিটি হারিয়ে গেছে। কারণ আজকেও শনিবার, বাট আমি সকাল সারা সময় দিচ্ছি। হ্যাঁ, সারা সকালবেলাটা ছিল আরেকটা পলিসি ডায়ালগের উপরে গভর্নমেন্টের রেগুলেটরের সাথে, আর এখন এখানে আছি, বাট আজকে আমার ওয়াইফ আবার সারাদিন বাসায় আছে। সো লাইফের সিম্পলিসিটি হারিয়ে গেছে। তখন যা ইচ্ছা করার যে ইয়াটা ছিল, ফ্রিডমটা ছিল, ওইটা নাই। আচ্ছা, এটা আমরা সবাই মনে হারিয়ে ফেলতেছি কর্পোরেট লাইফে যারা আসছে। তো এটা আসলে আমাদের জন্য খুব কঠিন চ্যালেঞ্জ। তো এমনি ভিউয়ার্সদের জন্য যে লার্নিং এই জিনিসটা আসলে যারা আপনারা দেখছেন সবারই আসলে কন্টিনিউয়াসলি শিখতে হবে নিজেদের গ্রো বাড়ানোর জন্য। তো আপনাকে আরেকটা কোশ্চেন করি যে আপনি হোমগ্রোন সিইও, তো আপনারা যখন হচ্ছে দায়িত্বটা পান, ছোট ছোট কোম্পানিগুলোতে হচ্ছে দায়িত্ব দিল, বড় কোম্পানিগুলো আসলে বাংলাদেশিদেরকে দায়িত্ব দিচ্ছিল না। তো আপনি এটা পাওয়ার পর আপনার কিভাবে হচ্ছে দায়িত্বটাকে নিলেন এবং সেটাকে হচ্ছে এখন পর্যন্ত ক্যারি করছেন, কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছেন? আমি যখন প্রথম দায়িত্ব নিলাম তখন আমার 2টা ফ্রেন্ড নিয়ে আমরা দেশের বাইরে গিয়েছিলাম ওই ট্রানজিশন পিরিয়ডটাতে। তো আমার তখন এমন একটা ব্যাপার ছিল যে আমি আসলে 6 মাসে এই কাজটা করতে পারবো কিনা। কারণ Grameenphone is the largest multinational company in Bangladesh. The largest in terms of foreign investment, largest in terms of taxpayer, largest in terms of subscriber, and all volume. Right? আমরা আরেকটা জানি যেটা হচ্ছে টেলিনরের মনে হয় সবথেকে বেশি রেভিনিউ জেনারেট করে এখান থেকে। সবচেয়ে বেশি বলা যায় না, ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে, বাট সাবস্ক্রাইবার তো অনেক উপরে। বাট আমার কেরিয়ার কিন্তু অ্যাজ এ সিইও শুরু হয়েছে ক্রাইসিস দিয়ে, বিকজ আমি যেই মাসে দায়িত্ব নিলাম তার ঠিক 10 থেকে 15 দিনের মাথায় কোভিড,
তারপরে বাংলাদেশ সরকার ওই সময় একটা সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার হিসেবে একটা ইয়ে নিয়ে আসলো, ট্যাক্সের একটা ঝামেলা। হ্যাঁ ওইটা ছিল, একটা অডিটের সমস্যা ছিল, অডিটর বের হয়ে গিয়ে কথা বলার উপায় ছিল না, কিন্তু চতুর্দিক থেকে ঝামেলা ছিল। সো I started my career with managing crisis. That I think that made me to learn what is resilience and what is how to say no without making your relationship destroyed, right? So আপনার বিভিন্ন রকম গভর্নমেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশনের সাথে কাজ করতে হয়। আমরা আমাদের কোম্পানি পলিসি অনুযায়ী, আমাদের ওয়ে অফ ওয়ার্ক অনুযায়ী আমরা উই প্র্যাকটিস ইথিক্যাল লিডারশিপ, আমাদের কমপ্লায়েন্স কোড অফ কন্ডাক্ট অনেক স্ট্রং। এরকম একটা সময়ে আপনি যখন একটা আনপ্রেডিক্টেবল বিজনেস এনভায়রনমেন্টে আপনি কাজ করবেন, তখন হাউ স্ট্রং ইউ আর, যে আপনি কনস্ট্যান্টলি ইউ আর ফার্ম এনাফ টু স্ট্যান্ড অন ইউর গ্রাউন্ড অ্যান্ড মেক পিপল আন্ডারস্ট্যান্ড যে রাইট ওয়ে অফ ডুইং বিজনেসটা কি। আমার মনে হয় ওই ক্রাইসিসগুলো, এবং তারপরেও যে আরও বড় বড় অনেক ক্রাইসিস গিয়েছে। একসময় সিম ব্যান ছিল 6 মাসের জন্য, আমরা সিম বিক্রি করতে পারছিলাম না। এই ক্রাইসিসগুলা আমাকে আসলে made me learn resilience, made me learn how to build the trust, how to have the courage to deal with this sort of situation, how to build a strong team surrounding you, those can help you, how to network with people in the society, they can guide you. Right. So I think this helped. So crisis is not bad. হ্যাঁ, ক্রাইসিস অলওয়েজ ক্রিয়েটস অপরচুনিটি। Yes, of course. সো মানে জিনিস হয়ে গেছে, আমি এত সাগরে পড়ে আসছি, এরপরে আর কোনো সমস্যা না, ওইটা সাথে আপনি পার করতে পারার মধ্যে দিয়ে আপনি কাজটা শিখে গেলেন। আমার কাজটা শিখা হচ্ছে আসলে ওইভাবেই। নরওয়েজিয়ান শেয়ার হোল্ডার যারা আছে, তখন তারা তো বাংলাদেশের এই সমস্যাগুলো বুঝতে চায় না, কারণ তারা তো আসলে আইডিয়াল সিচুয়েশনে হ্যান্ডেল করে আসছে। এবং সারা পৃথিবীতে, মানে আমরা যারা বাংলাদেশে আছে, আমি অন্যদেরকে বলি, আমরা যখন আমি এমএনসিতে ছিলাম, যে বাংলাদেশ হচ্ছে আসলে ডিফারেন্ট কেস। এখানে আপনি যে সমস্যা পাবেন পৃথিবীর অন্য কোথাও পাবেন না। আর যে বাংলাদেশে করছে সে সব জায়গায় কাজ করতে পারবে। তো আপনি ওদেরকে বোঝান কিভাবে? কারণ ওরা তো এই সমস্যাগুলো শুনলে অনেক সময় তো সারপ্রাইজড হয় যে এটাও সমস্যা হতে পারে। সেটা আপনি কিভাবে বোঝান, মানে জাস্ট শেয়ার করার জন্য? কেন একটা মাল্টিনেশনাল কোম্পানি, সাস্টেনেবল একটা মাল্টিনেশনাল কোম্পানি ক্যান গ্রো ইন মাল্টিপল কান্ট্রিজ, তার পিছনে সবচেয়ে বড় যেই কারণটা থাকে সেটা হচ্ছে যে তাদের গভর্নেন্স। তারা দে ফলো দ্য রুলস, রেগুলেশনস, ল অফ দ্য ল্যান্ড, দে প্র্যাকটিস ইথিক্যাল লিডারশিপ, দে টিচ আস হাউ টু বি এ ভ্যালু প্রিন্সিপাল ওরিয়েন্টেড leader. They take us through learning journey in different countries to understand the culture. চ্যালেঞ্জে কোথাও নাই এটা বলা যাবে না। আমি কখনোই বলবো না যে বাংলাদেশই একমাত্র সবচেয়ে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট না, কিন্তু ইজ অফ ডুইং বিজনেস আমরা অনেক পিছিয়ে আছি, এটা সত্যি। এখন আমি আমার অ্যাজ এ সিইও হিসাবে আমার কাজটাই হচ্ছে আমার বোর্ডকে আসলে এই জিনিসটা বুঝাতে পারা। এটা যদি আমি বুঝাতে না পারি, এবং আমি যদি ওই ট্রাস্টটা বিল্ড আপ করতে না পারি যে দিস ইজ দ্য সিচুয়েশন আই নিড ডিল উইথ, then I will not get that guidance. ওদের গাইডেন্সটা দরকার, রাইট? ওদের ডাইরেকশনটা দরকার। আমরা তো অপারেশন, তো ম্যানেজমেন্ট ডিল করবে। আমার সবচেয়ে বড় কাজটাই হচ্ছে আমার বোর্ড যেন আমাকে ট্রাস্ট করতে পারে, এবং আমি যেন রাইট পিকচারটা ট্রান্সপারেন্টলি, আমি সবকিছু ভালো চলছে, সবকিছু ভালো, সুন্দর কথা, ভালো কথা বলে হবে না। এনভায়রনমেন্ট ইজ চ্যালেঞ্জিং, ইট ইজ নট রাইট, দ্য লট অফ থিংস হ্যাপেনিং ইজ রং. I need to tell it transparently, build the case, the story to them, and also give them the alternative, how we can solve this. Of course. Okay? How locally as a management team can we work? How as an investor you can get engaged with the business regulatory environment. And এইভাবেই হয়। যেটা হয়, if you give in once, আপনি যদি একবার ট্র্যাপে পড়ে যান, by doing a wrong thing, you will continue doing the wrong thing. Because you already have done that once. That's right. So you have to firm enough, consistent enough, have patience. আমি আপনাকে বলি, যেটা বলে শেষ করব, 6 মাস যখন সিমব্যান ছিল, আমি সিমব্যানের প্রবলেমটাকে আমি সলভ করতে পারছিলাম না। যেদিন এটা সলভ হলো, ওদিন আমাদের গ্রুপ সি আমাকে কংগ্রেচুলেশনস জানালো। তার আই ওয়াজ সারপ্রাইজড, যে মানে আমি তো ভাবছি যে আমার জব থাকার কথা না। No, but he said the completely different thing. He said that, we know the environment is difficult, and we have seen that how you are putting your effort to solve it, and you have solved it. এটা অনেক বড় পাওয়া। That's the point. You have solved it.
Now, who is saying that 6 months is long enough? It could be 6 years. That you reach to the point with the right effort without taking it shortcut and without doing it in wrong manner. That's the point. And those are the things actually a good company values. Of course. And then you make yourself sustainable. দ্যাটস গ্রেট, এটা অনেক বড় পাওয়া। যেহেতু টেলিনর বা ব্যাট বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে এটা তো বাংলাদেশে অলরেডি ইনভেস্ট করেছে এবং অলরেডি তারা এস্টাবলিশড, কিন্তু নতুন ইনভেস্টমেন্ট আসতেছে না কেন? বা আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কাপল অফ ইয়ার্স আসলে আমাদের ইনভেস্টমেন্ট আসাটা আসলে অনেক কম। তো এটা কোন কারণে আপনার মনে হচ্ছে আসতেছে না? আসলে এটা আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে যে বড় সমস্যা হচ্ছে পলিসি প্রেডিক্টেবিলিটি একটা সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে প্রেডিক্টেবিলিটি অফ দ্য ইনস্টিটিউশন, এটা কেউ বলে না। হ্যাঁ, আর আরেকটা প্রেডিক্টেবিলিটি অন দ্য পলিসির কথা বলা হয়, প্রেডিক্টেবিলিটি অন দ্য ইমপ্লিমেন্টেশন বলা হয় যে ইমপ্লিমেন্টেশন হবে কিনা। বাট মাঝখানে আরেকটা জিনিস আছে, প্রেডিক্টেবিলিটি অফ দ্য ইনস্টিটিউশনস, আচ্ছা, যারা এটার দায়িত্বে আছেন তারা কি রোলটা প্লে করেন, একটা পলিসিকে কিভাবে আসলে ইন্টারপ্রেট করে এটাকে কনসিস্টেন্টলি এটাকে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যান। মানুষের সাথে চেঞ্জ হয় না, ইনস্টিটিউশন বিহেভস বেসড অন দ্য প্রিন্সিপালস, রাইট? সো এই তিনটা জায়গায় বড় গ্যাপ থাকে। আমরা যখন বলি ইজ অফ ডুইং বিজনেস, এগুলো নিয়েই তো সব কিছু। সো আমার কাছে মনে হয় প্রেডিক্টেবিলিটি both for the policy and the institution, And because I deal with a lot of institution, I have looked at those very closely, and then implementation. এগুলো এছাড়া আছে আসলে ট্যাক্স রিজিম, ট্যাক্স প্রেডিক্টেবিলিটি যদি বলেন। হ্যাঁ, প্রতি বছর চেঞ্জ হচ্ছে, সারপ্রাইজ অ্যাকচুয়ালি। আপনি ইনভেস্ট করবেন, আপনি কি যদি আজকে চলে যেতে চান আপনার টাকাটাকে নিয়ে যেতে পারবেন কিনা, এই টাইপের অনেক কিছু মিলেই আসলে ইজ অফ ডুইং বিজনেস, যেখানে বাংলাদেশ কোনো কারণে পিছিয়ে গেছে। এখান থেকে আমাদেরকে এখন উঠে আসতে হবে, কাজটা ইজি হবে না, বাট হোপ উইল ওভারকাম। টেলিনর বা অন্যান্য জায়গায় আপনি তো অনেক বিদেশে কাজ করেছেন, সো বিদেশের সাথে বাংলাদেশের মানুষজন মানে কম্পেয়ার টু কোয়ালিটি, তো জব ক্ষেত্রে আসলে এরা কি পিছিয়ে আছে নাকি সমমান? আপনার কি মনে হয়, বা পিছিয়ে থাকলে কোন জায়গাটা পিছিয়ে আছে? আমার একটা এখানে খুব ভালো অবজারভেশন আছে যে আমার কাছে মনে হয় আমাদের দেশের ছেলেমেয়েরা ট্যালেন্ট ইজ নট এ কোয়েশ্চেন ইজ দ্য অ্যাম্বিশন। আমাদের ছেলেমেয়েদের মধ্যে অ্যাম্বিশনেরটা একটু কম, আমাদের কনফিডেন্সের অভাব আছে। হ্যাঁ, এটা অনেক কম। আমাদের কনফিডেন্সের অভাব আছে। আমরা প্রোঅ্যাক্টিভলি আমাদের স্টেপগুলো নেই না। হ্যাঁ, সো একটা ছেলে দেখেন কোথায় জীবনে কোনোদিন ঢাকা শহরে আসে নাই, সে সৌদি আরব গিয়ে মালয়েশিয়াতে গিয়ে সে আনস্কিল জব করছে। আর অথচ ট্যালেন্টেড এডুকেটেড ছেলে পেলে অনেক সময় সাহস করতে পারছে না বা কনফিডেন্স পাচ্ছে না এবং কম্পিট করছে না গ্লোবাল স্কেলে। সো আর আমরা আরেকটা জিনিস, আমাদের ন্যারেটিভে একটা ভুল আছে। আমরা বলি ব্রেইন ড্রেন। কেন ব্রেইন ড্রেনের কথা বলবো? ইন্ডিয়া কি কোনোদিন ব্রেইন ড্রেন বলে? ওদের রিসোর্স তো গ্লোবালি বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে, ওরা তো এটা সেলিব্রেট করে। গ্লোবাল বড় বড় কোম্পানিতে সিও বসে আছে ইন্ডিয়ানরা, দে আর সেলিব্রেটিং ইট। আর আমরা এখান থেকে একটা ভালো ছেলে বলে ব্রেইন ড্রেন কেন? উই হ্যাভ এনাফ রিসোর্সেস, এনাফ ইউথ, উই শুড বি ফিল প্রাউড যে একটা ভালো ছেলে যদি এডুকেটেড ছেলে চলে যায়, আরেকটা ছেলে ফিল ইন করবে, অ্যান্ড ওই ছেলেটাকে দেখে কিন্তু আরো 10টা ছেলে ইন্সপায়ার্ড হবে। হ্যাঁ, আমার কোম্পানি থেকে যখন ছেলেরা যায় তখন আমি একদিকে হয় অ্যাজ এ হিউম্যান বিং আই ফিল ব্যাড অ্যান্ড স্যাড, বাট অ্যাজ এ ফর হিজ ক্যারিয়ার অ্যান্ড ফর বাংলাদেশ গুড টু ব্র্যান্ড বাংলাদেশ অ্যান্ড চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, I feel good. I don't see it as a brain drain. So আমার মনে হয় আমাদের ছেলেমেয়েদের কনফিডেন্স রাখা উচিত, they are enough talented and they should be proactive enough to get the global opportunities. না, আমি আসিয়ানের সাথে দেখেছি আসিয়ানদের তুলনায় আমাদের মানুষজন আসলে কাজ অনেক বেশি করে কম্পারেটিভলি সেই দেশের তুলনায়, কিন্তু আমরা আসলে অনেক বেশি প্ল্যান করে কাজ করতে পারি না, আমরা গুছায় কাজ করি না, আমরা প্রোগ্রাম ম্যানেজমেন্টে খুব একটা স্ট্রং না, আমরা অনেক খাটছি কিন্তু অনেক খাটছি। হ্যাঁ, সো আমাদের একটু অ্যাম্বিশাস হইতে হবে, একটু সিরিয়াস হইতে হবে। এখন দেখেন সারা দুনিয়াতে বলছে যে লোকের অভাব, জার্মানি থেকে শুরু করে ইটালি তো স্পেন টু জাপান, বাট আর আমাদের এত ছেলে পেলে, আমাদের এখানে এই সমস্যা থাকবে কেন? আমাদের ছেলেপেলেরা কেন নিতে পারছে না এই অপরচুনিটি? নেপাল থেকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের দেশ থেকে নিচ্ছে না। আমাদের ছেলেদের একটু সিরিয়াস হওয়া দরকার যে লাইফ ইজ নট দ্যাট ইজি যে জব আছে অন্য জায়গায় আমি চলে গিয়ে পাবো না। ইউ নিড টু প্রিপেয়ার ইয়োরসেলফ, বিল্ড দ্য স্কিল, পুট ইউর হার্ড ওয়ার্ক বিফোর ইউ উইল গেট ইট। এখন একটু টেকনোলজিতে যাই।
তো আপনি বলেছেন টেলিকম থেকে আপনার কোম্পানির টেক কোম্পানিতে রূপান্তরিত হবে, এটা সম্পর্কে একটু বলবেন? এই ওয়ার্ডটা আসলে গত 2 থেকে 3 বছর আগে এটা আসলে খুব বেশি হাইপড আপ ছিল, টেলকো টু টেলকো টেক। এটাকে আসলে এইভাবে আসলে দেখার কারণটা হচ্ছে কি, দেখেন আমরা একসময় শুধুমাত্র একটা ভার্টিক্যাল বিজনেস করতাম, ভয়েস আমাদের বিজনেস, বাট নাও উই আর নট নো লঙ্গার ইনটু আওয়ার ওন বিজনেস, উই আর অ্যাকচুয়ালি ডুইং হেল্পিং এভরিওয়ান, রাইট? সিটিং অন দিস এই স্টুডিওতে বসে যদি এই স্টুডিও আজকে আমাদের এই ডিসকাশনটা যদি লাইভ থাকে, সো আপনার বিজনেস বা আপনার ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করা ইজ মাই বিজনেস। It helps to flourish your business. It helps to flourish e-commerce, MFS, other industry বলেন, ইন্ডিভিজুয়াল যদি একজন ফ্রিল্যান্সার বলেন। তো আমরা কিন্তু আর শুধুমাত্র ভয়েস কানেক্টিভিটির মধ্যে নাই, আমরা উই আর নাও হরাইজন্টালি কাটিং অ্যাক্রস এভরিওয়ান। সো and everyone has a new different type of technology. So that term, like only a telecom, change into a technology company, telco tech. এখন এটাকে যদি স্পেসিফাই করি আমরা কোথায়, এজ এ গ্রামীণ ফোন কোথায় আমরা ফোকাস করতে চাই, আমরা ফোকাস করতে চাই সিকিউরিটি। এজ এ কাস্টমার আপনি আমাকে ট্রাস্ট করেছেন, আমার নেটওয়ার্কে আপনার প্রাইভেসি ইজ সিকিউরড। আপনার একটা ক্লাউড সলিউশন দরকার, আমি ক্লাউড সলিউশন দিতে চাই। আপনার ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম দরকার, ওইটা দিতে চাই। এটাকে যদি এখন টেলকো টেক হিসাবে টার্ম করা যায়, ইটস ফাইন। কাকতালীয়ভাবে আমি সবগুলো ব্যবহার করি আপনাদের গ্রামীণ ফোনে। থ্যাংক ইউ ভেরি। আচ্ছা, তো এটার সাথে হচ্ছে এআই কতটা হচ্ছে ইনভলভ হবে মনে হচ্ছে? কোন সেন্সে? মানে আপনি যে টেক কোম্পানিতে মডিফাই করার চিন্তা করতেছেন, আপনি এখন পর্যন্ত যেগুলো বললেন এগুলোর সাথে তো এখনো এআই রিলেটেড হয় নাই, এগুলো হচ্ছে নর্মাল টেকনোলজি। সো আমি এটার সাথে ফিউচার যে টেকনোলজিগুলো আসতেছে এখানে আমার এআই ইম্প্যাক্টটা কতটুকু আসবে? একটা নিজস্ব চিন্তাধারা আছে এবং আমি আমার একটা প্রোগ্রাম রান করেছি আমি গ্রামীণ ফোনে, যেটাকে আমি বলি এআই এন্ড আই। এআই ইজ নাথিং বাই ইফ দেয়ার ইজ নো আই। আমি যদি ইউজ না করি, আমার ইন্টেলিজেন্স, আমার চিন্তাধারা যদি ইউজ না করে, আমার রাইট প্রম্পটিং যদি না করে, হোয়াট ইজ এআই? Technology doesn't make big sense, you know. So only that technology needs to come to a help for the human being and for the society for good, and that has to be led by human. So আমি বলবো AI is everywhere now. এবং আপনি যেটা বললেন এগুলোতে AI আছে কিনা, এই প্রত্যেকটাতেই AI আসবে। আচ্ছা, সিকিউরিটি সলিউশন নাও AI ড্রিভেন। ধরেন ইন্ডিভিজুয়াল না, আমার গ্রামীণ ফোনে যদি সিকিউরিটি বলি, এখন একটা সময় ছিল আমাদের প্রতিদিন ধরেন থাউজেন্ডস অফ অ্যাটাক হচ্ছে, ফলস অ্যাটাক, অ্যান্ড টু ম্যানেজ দোজ ফলস অ্যাটাক ইউ আর মিসিং আউট দ্য রাইট অ্যাটাক, রাইট? AI is now detecting all those false attack which is on our way, and on the path already they are stopping those. So we are not no more we are getting any false alert for cybersecurity. AI is helping, and when there is a real threat, that also they are detecting, you know. So when I say security, it's already there. When I say cloud, it will also be there, you know, how the customers are using, which customer is using in what level, you know, and when it goes to B2B তে যায়, যখন B2B তে যখন যাবে, বিজনেস টু বিজনেস যাবে, তখন আরো বেশি এটার মধ্যে AI আসবে। সো আমি AI এন্ড আই এই কারণে বলি, কারণ এটা এখন একটা অনেক কোয়েশ্চেন হচ্ছে যে ছেলেবেলা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছে যে আমার জবটা থাকবে কিনা। আমার কথা হচ্ছে AI জবের ধারাটাকে চেঞ্জ করে দিচ্ছে। আমি আজকে সকালে যখন আমি আমার পলিসি ডায়ালগে যাচ্ছিলাম, আই প্রিপেয়ার্ড মাই সেলফ অন দ্য ওয়ে সিটি অফ মাই কার। আচ্ছা, যেটা আগে লাগতো কি 2 সপ্তাহ ধরে হয়তো আমি আমার রিসার্চারকে বলতাম, সে অনেক কাজ করে আই ইউজ টু অ্যাপ্লাই মাই থটস অ্যান্ড সামারি করতাম। এখন AI ডিফারেন্ট প্ল্যাটফর্ম আমাকে 3টা ভার্সন দিচ্ছে, and then I am using my experience of 25 years. I am more powerful, right? So Yasir Azman is no longer Yasir Azman. আমি যেটা বলি Yasir Azman is now Yasir Azman plus. You are Mr. Subail is Mr. Subail plus with AI. So AI will actually augment you. But if you are not accepting it, then someone else who is learning it will replace you. আপনাদের কোম্পানি হচ্ছে অলরেডি এআই কে নিজেদের ভিতরে ইনকর্পোরেট করে নিচ্ছেন, তো বাংলাদেশের অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা কতটুকু হচ্ছে আপনার সাজেশন কি আসলে, যে এটা আমরা কিভাবে হচ্ছে ইন্ডাস্ট্রি শিফটিংটা মানে নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো?
আমি যদি বলি আবার একটু ইয়ে থেকে যে আপনি যেটা বলেছেন আমাদের কোম্পানি নিচ্ছে, বাট আমি বলবো না যে আমরা যে অনেক এগিয়ে গিয়েছি তা না। সো আমার যেই একটা ইনিশিয়েটিভ ছিল যেটা এআই এন্ড আই, উইদাউট আই এআই ইজ নাথিং, আমরা দ্যাট ইনিশিয়েটিভ আমাদের 3টা পিলার ছিল। একটা পিলার ছিল যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ টু গো থ্রু অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম অর অনলাইন কোর্স অর ফিজিক্যাল ইন পার্সন কোর্স আচ্ছা, to build a skill set, every individual. আমার এই মুহূর্তে 1368 জন এমপ্লয়ি আছে সবাই, including myself. So I went through like an 8 weeks online course from Stanford online আচ্ছা, thing, and every evening I had to come back from office and I went through that. So সবার জন্য। নাম্বার 2 হচ্ছে সবার জন্য টুলস। সো আমি এক কথা বলবো, এক ইউজ করতে বলবো, অথচ আমাদের লাইসেন্স টুল থাকবে না, এটা হতে পারে না। নেক্সট জেনারেশন এমপ্লয়ি যারা আসবে তারা দে আর গ্রোয়িং আপ উইদিন দ্য এআই ওয়ার্ল্ড। তারা যদি এসে আমাদের কোম্পানিতে দেখে এআই ইউজ করার জন্য টুলস নাই, তারা দে উইল বি টোটালি আনফিট। অফকোর্স। সো উই নিড টু গেট ইউজ টু ইট। থার্ড পিলার হচ্ছে যে আপনার এই যে আপনি স্কিল ডেভেলপ করলে এটা টুলস দিলেন, তাদের আইডিয়াগুলোকে আপনি আমাদের কাজের ক্ষেত্রে নিয়ে আসতে পারছেন কিনা। সো আইডিয়াথন, আমাদের একটা আইডিয়াথন একটা প্রোগ্রাম ছিল যেখানে আইডিয়া কম্পিটিশন হয়েছে, 361টা আইডিয়া এসেছিল, উইনাররা সিঙ্গাপুরে কম্পিট করেছে, একটা উইনার নাম্বার 1 অসলোতে গিয়ে প্রেজেন্ট করে আসছে আমাদের গ্রুপ সিইওর কাছে, এবং দে ব্রট ইন আইডিয়াস, ব্রিলিয়েন্ট আইডিয়াস, বোথ ফ্রম কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড নট অনলি কাস্টমার এক্সপিরিয়েন্স অ্যান্ড এফিসিয়েন্সি, অলসো গ্রোথ পার্সপেক্টিভ। সো আমরা বলবো যে আমরা কালচারাল শিফটটাকে একটা বড় একটা ওয়েভের থ্রুতে নিয়ে গেছি, বাট real AI use to actually give you the right customer experience or bring the efficiency in the organization growth, ওই জায়গাতে আমরা এখনো কাজ করছি। আচ্ছা, বাংলাদেশে যদি বলি, আমরা এই মুহূর্তে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি গ্রামীণফোন থেকে, আমরা বলি এআই ব্রেকফাস্ট। এই এআই ব্রেকফাস্টে যেটা হয় যে কেউ কোম্পানি যারা এমপ্লয়িরা, দে ক্যান কাম ওয়ান্স ইন এ মান্থ, দে ক্যান কাম অ্যান্ড অ্যাটেন্ড। গ্রামীণফোনে একজন এমপ্লয়ি তার আইডিয়া নিয়ে কথা বলবে এবং আইডিয়া ফিডব্যাক নিবে, কোশ্চেন আনসার করবে। আমরা বাইরের থেকে আরেকটা কোম্পানিকে ডাকি, আচ্ছা, তারাও তাদের আইডিয়া নিয়ে কথা বলবে এবং নলেজ শেয়ার করবে। এটা কি ইনহাউস এমপ্লয়িরা থাকবে শুধু? আমাদের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের ইনিশিয়েটিভ, গ্রামীণফোনের ওন ইনিশিয়েটিভ, শুধু গ্রামীণফোনের এমপ্লয়িরা থাকে, বা বাইরে থেকে যাদেরকে ডাকি ওটা তার ওই রিলেটেড এমপ্লয়ি যারা ইনিশিয়েটিভ নিচ্ছে তাদেরকে। সো আমরা রিসেন্টলি মেরিকোকে ডেকেছিলাম। আচ্ছা, সো গ্রামীণফোন প্রেজেন্ট করেছে এবং মেরিকো প্রেজেন্ট করেছে। সো দে আর অলসো ইউজিং ব্রিলিয়েন্ট আইডিয়াস, AI tools, and to build the product and understand the customer and everything. Some are using their own, some are using their global practices. But these are global companies, multinational. কিন্তু আপনি চিন্তা করেন লোকাল কোম্পানিগুলো কি করছে। কয়দিন আগে AI অলিম্পিয়াড হয়েছে কাজাকিস্তানে। আপনি জানেন কিনা, বাংলাদেশ থেকে ছেলেবেলা গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল নিয়ে আসছে। এবং ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে ওই টিমে ক্লাস 8-এর একটা ছেলে আছে, আর হাইয়েস্ট হচ্ছে ক্লাস 10-এর। এবং ইউ উইল সারপ্রাইজ টু নো 5 জনের মধ্যে 3 জন ঢাকার বাইরের, একজন মৌলভীবাজারের কলেজের, একজন বরিশালের, আর আরেকটা ছেলে কোথায় জানি। সো দারুণ। there are talents in Bangladesh. You know, what you need to know, how do you basically create the wave, involve them, and give them the right tools and direction. এটা যদি হয়, এরা যে আইডিয়াগুলো নিয়ে আসবে, কি সলিউশনগুলো নিয়ে আসবে, এগুলো লোকাল কর্পোরেটস অ্যান্ড এসএমইতে ইউজ হবে। আই ডোন্ট হ্যাভ দ্য ফুল ভিজিবিলিটি বাংলাদেশের লোকাল কোম্পানি এবং এসএমইগুলোতে কতটুকু এখন এআই ইমপ্লিমেন্টেশন হচ্ছে, বাট এটাকে অ্যাভয়েড করে চলা সম্ভব না একেবারে। এবং অনেক ভালো ভালো সলিউশন আসছে যেগুলো সামনে হয়তো এই কোম্পানিগুলো ইউজ করবে। আমি যেটা আসলে ফিল করি যে বাংলাদেশে যে এআই আসার ফলে যে একটা জবের ক্রাইসিস হতে পারে, বাংলাদেশ আসলে এখনো সেটার জন্য প্রিপেয়ার্ড হয়নি। তো তারা এখনো গতানুগতিক হিসেবে চিন্তা করছে এবং চিন্তা করছে এখনো যে আমার তো আসলে এআইতে গেলে লোক কমে যাবে, তার থেকে হইতেছে আমি বেশি ম্যান পাওয়ার নিয়ে কাজ করি, কারণ আমার তো আসলে আনএমপ্লয়মেন্ট রেট তো হিউজ। তো এটা হয়তো আপনাদেরকে একটু মানুষজনকে প্রমোট করতে হবে, কারণ টেলিকম থেকে আসলে লেটেস্ট টেকনোলজিগুলো আসলে বাংলাদেশে আসছে টেলকো থেকে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশের একটা কথা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ টেকনোলজি যেটা আমরা আমাদের লাইফে দেখলাম, রাইট? এবং সামনে কি আসবে আমরা জানি না, বাট এটা অনেক বড় ডিস্ট্রাকটিভ। কথা হচ্ছে যে আপনি এটা কীভাবে দেখছেন। আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, আপনি ইউ উইল বি সারপ্রাইজ টু নো। আমি গিয়েছিলাম শরীয়তপুরের একটা গ্রামে, যেখানে একটা ছেলে 2013 সালে সে
ফ্রিল্যান্সের কাজ শুরু করে। সে তার নিজের একটা বাড়ি বানিয়েছে এবং তার বাবা মার জন্য একটা বাড়ি বানিয়েছে শরীয়তপুর ওই গ্রামটাতে। তার গ্রামে যাওয়ার জন্য ওই যে বাঁশের সাঁকো দিয়ে যেতে হয়, যে আমি যেতে পারিনি সিকিউরিটি হেলথ অ্যান্ড সেফটির কারণে। তো সাঁকোর এই পারে ওরা একটা প্রোগ্রাম আয়োজন করেছিল। সো ও যখন 3G যুগে যখন আমরা প্রথম ডঙ্গল দিয়েছিলাম, সে একটা ডঙ্গল কিনে নিয়ে গেছে রাউটার, কিন্তু তার বাসায় গিয়ে দেখছে ইন্টারনেট নাই। দ্য ট্রু স্টোরি গ্রামের লোকজন আমাকে বলেছে, সে গাছের উপরে রাউটার নিয়ে ল্যাপটপ নিয়ে উঠে সে ফ্রিল্যান্স কাজ করতো। ওই ছেলে যখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে নাও তুমি যে বেসিক কাজগুলো করতা, তোমার এই কাজগুলো তো আর এআই করে এখন, সো হাউ ইউ ফিলিং দ্যাট, হাউ মাচ থ্রেটেন্ড আর ইউ? হ্যাঁ, ওর অ্যান্সারটা ছিল যে আমি যেই কাজটা যেখানে শেষ করতাম সেখানে আমাকে এআই এখন আমাকে শুরু করতে হেল্প করে। সো আই ডেলিভার মাচ বেটার কোয়ালিটি ওয়ার্ক টু মাই ক্লায়েন্ট। ইয়েস, ট্রু। হ্যাঁ, সো ইট ইজ অন আস। আমরা আসলে টেকনোলজি কীভাবে ইউজ করব, আমরা এটাকে পজিটিভলি নিতে পারবো কিনা, এবং আমরা এটাকে শিখতে পারবো কিনা, এবং এটা বেনিফিটটা নিতে পারবো কিনা। বাট ইন দ্য প্রসেস একটা বড়সড় একটা ডিস্ট্রাকটিভ একটা পাত্রের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এখানে হয়তো অনেকেই হারিয়ে যাবে, আবার অনেকে হয়তো এটার উপরে রাইড করে সামনে এগিয়ে যাবে।